ডিবির হারুনের চাপের মুখে, অন্য কোনো ডিবির অন্য কোনো কর্তাদের চাপের মুখে কার্যত সরকারি চাপ, এটা ডিবির ৬ জন সমন্বয়ক যে বিবৃতি দিয়েছেন সেটা ওনারা তো এখন আন্ডার ডিউরেস বিবৃতি দিতে বাধ্য হচ্ছেন, ওনার আর কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে ওরা তো ডিবি হেফাজতে আছেন, হেফাজতে তারা বিবৃতি দিতে পারেন কিনা এটা একটা বড় প্রশ্ন। তাদেরকে সাধারণ ছাত্রদের কাছে বেঈমান বিশ্বাসঘাতক প্রমাণ করার জন্য এটা আরেকটি পায় তারা, যাতে একটা গ্যাপ। আমি মনে করছি যে এই যে ডিবি কার্যালয় থেকে যে বিবৃতিটা তারা দিয়েছে, ডিবি কার্যালয় থেকে শুধু এটা বুঝে যাচ্ছে এটা ডিবির দেয়া, এটা তাদের না, এটা ডিবির দেয়া কর্মসূচি। তাদেরকে কিন্তু তারা ৬ জন সেখানে সিগনেচার করেছেন, তাদের ৬ জনের সিগনেচার তাদের সিগনেচার না করে তো ওখান থেকে বেরিয়ে আসার তো কোনো উপায় নেই। ওদের সিগনেচার করানোর জন্য তো ওদের উপরে ওখানে ওদেরকে কনফাইন করা হয়েছে, এই জন্য তাদেরকে ধরে নিয়ে গেছে ওখানে ডিবি কেন। প্রকাশ্যে আমরা চাই প্রকাশ্যে জনসমক্ষে তারা যাদের জন্য আন্দোলন করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের সামনে তারা বলবে যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করলাম, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এবং তাদের যে হাজারো শহীদ লাখো শহীদের রক্তের সাথে তারা তো বিশ্বাসঘাতকতা করতে পারেনি এবং তারা বিশ্বাসঘাতকতা করেনি। তাদের দাবির চাপের মুখে, ডিবির হারুনের চাপের মুখে, অন্য কোনো ডিবির অন্য কোনো কর্তাদের চাপের মুখে কার্যত সরকারি চাপ, এটা ডিবির তো আসলে কোনো দোষ নেই। ডিবি কি করবে? ডিবি তো সরকারের চাকরি করে, গোলামি করে। ওরা চাচ্ছে কিছু কিছু ডিবির লোক অতি বাড়াবাড়ি করে, যেমন ডিবির কমিশনার উপপ্রধান, এই যে এইসব যে বাড়াবাড়ি করছে ওরা, এটার জন্য হয়তো এক সময় তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে। কারণ তাদের টার্মস অফ টিওয়ারে যেটা নাই সেটা করা, জনগণকে বাধ্য করা, সরকারের অতি সমর্থক সাজা, এটা অতীতেও এটা সফল হয় নাই, বর্তমানেও হবে না, বর্তমানে যেটা করছে তাতে হবে না, ভবিষ্যতেও আশা করা যায় না। আপনি দেখেছেন না এর আগে আইজি যে নাম কি যেন দুর্নীতিবাজ বেনজির আহমেদ, তো এর চেয়ে এই ধরনের বারবারই অনেক করেছিল। তার আগে বেনজির আগে অনেক কমিশনার এর চেয়ে বারবারই করেছিল। সবগুলো এখন জনগণের আদালতে এরা ধৃত, কারণ এরা কত আপনি চুরি ডাকাতি রাহাজানি, ওদেরকে সরকার চুরি ডাকাতি রাহাজানি সব লাইসেন্স দিয়েছিল একটি মাত্র কারণে যে এই সরকারকে বিনা ভোটের নির্বাচনে সহযোগিতা করে ওরা ক্ষমতা এনেছিল। কিন্তু জনগণের হাত থেকে তারা মুক্তি পেয়েছে। আজকে তাদের সম্পদ ফেলে তারা দেশ থেকে দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছে তাদের, এবং নিজেরা তো দস্যু হিসেবে খ্যাত, তাদের নিজেদের ছেলে মেয়েদের উপরে কি অবিচার জুলুম হচ্ছে। ৬ জন সমন্বয়ক যে বিবৃতি দিয়েছেন সেটা ওনারা তো এখন আন্ডার ডিউরেস বিবৃতি দিতে বাধ্য হচ্ছেন, ওনার আর কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে ওরা তো ডিবি হেফাজতে আছেন, হেফাজতে তারা বিবৃতি দিতে পারেন কিনা এটা একটা বড় প্রশ্ন। আর এই ধরনের বিশাল আন্দোলনে, বিশাল না, যে কোনো আন্দোলনে যে কোনো মৌলিক সিদ্ধান্ত ক্ষেত্রে, ইভেন একটা অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও এটা সিদ্ধান্ত নিতে হয় জেনারেল মিটিং এ, এবং ওইটাকে এই সিদ্ধান্ত এক্সিকিউট করার আগে শুধু নির্বাহী ক্ষমতা প্রদান করা হয় সমন্বয়কদেরকে। আবার এই সিদ্ধান্ত পাল্টাতে হলেও তাদেরকে জেনারেল মিটিং এ হাজারো ছাত্রের সামনে তাদেরকে এটা বলতে হবে যে আমরা এই কারণে আমরা ওদের সাথে আলোচনা করে আমরা আমাদের আন্দোলন থেকে সরে দাঁড়ালাম, আমাদের দাবি পূরণ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বুঝে যাচ্ছে পুরো জিনিসটা হচ্ছে অনিয়মতান্ত্রিক ভাবে, অন্যায় ভাবে, এইটা আরেকটা জুলুম, এটা আরেকটা জুলুমকে ইম্পোজ করা হচ্ছে এই ছাত্র সমাজের উপরে, যেটা তাদের নেতারা করে নাই সেটা তারা করিয়েছে তাদেরকে। এখানে এটা হচ্ছে নেতাদেরকে সাধারণ ছাত্রদের কাছে বেঈমান বিশ্বাসঘাতক প্রমাণ করার জন্য এটা আরেকটি পায় তারা, যাতে একটা গ্যাপ সৃষ্টি হতে পারে। কারণ এই ধরনের স্বৈর শাসকরা সব সময় ডিভাইড এন্ড রুল পলিসিতে বিশ্বাস করে। তারা বিভক্ত করতে চায় ছাত্রদেরকে নেতাদের কাছ থেকে, এবং নতুন নতুন তথ্য হাজির করতে চায় যাতে করে আন্দোলন আর হালে পানি পায়, হালে বাতাস পায় না। যাই হোক, এই অবস্থায় এখন বিএনপির কথা যা বললেন, বিএনপি এবং অন্যান্য ৬২টা দল, তার সমমনা দলগুলো, ওরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি মনে করি এটা একটা ইতিবাচক পদক্ষেপ। আমার সম্মানিত আমার সহকর্মী কলিমুল্লাহ ভাই উনি যে কথা বললেন, বিএনপি ডরমেন্টে আছেন, উনির সাথে বিনয়ের সাথে দ্বিমত করবো।
বিএনপি ডরমেন্টে নাই। 28 অক্টোবরের আন্দোলন প্রমাণ করে বিএনপি এদেশের সবচাইতে জনপ্রিয়। লক্ষ লক্ষ 50 লক্ষ লোক যদি সমাবেশে তারা সমাবেশ করেছিল, কিন্তু সেটা মাত্র দুর্বৃত্তায়নের জন্য, রাষ্ট্রীয় এবং সরকারি দুর্বৃত্তায়নের জন্য সেটা সফল হয়নি। তারা গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে একটি বিশাল সমাবেশ করে জনগণকে জানাতে চেয়েছিল যে এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, এবং জনগণ সেটা প্রমাণ দিয়েছে। জনগণ বিএনপির ডাকে সাড়া দিয়ে এসেছে। তাদের লক্ষ লক্ষ লোকের জনসমাগম হয়েছে। সেখানে এভাবে সাউন্ড গ্রেনেড আর গুলি করে যদি নিরীহ নিরস্ত্র মানুষকে ডিসবার্স করা হয়, এখানে তো জনগণ দায় নিতে পারে না। বিএনপি কি করবে? বিএনপি কি নিরস্ত্র রাজনৈতিক দল? তারা রাজনৈতিক দল হিসেবে রাজনীতি আহ্বান করতে পারে। হয়তো সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে এবং পুলিশ র্যাবের অত্যাচার নিপীড়নের সাথে হাজার হাজার বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক যারা বিএনপির যারা র্যাঙ্ক এন্ড ফাইলে আছে এবং সবাইকে জেলের ভিতর ঢুকিয়েছে। এরপরে বিএনপি যারা বাইরে আছে তারা আন্দোলন করে যে সাহস দেখাচ্ছে, এটাই বড়। কারণ একমাত্র আন্দোলন ছাড়া এই সরকারকে এটাই রীতি, এটাই গণতান্ত্রিক রীতি। আপনাকে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটাতে হবে। কিন্তু সরকার যতই অগণতান্ত্রিক হোক, যতই অসহিষ্ণু হোক, যতই এটা দস্যুবৃত্তি করুক, যত সহিংসতায় চালাক না কেন, এরপরেও বিএনপির মতো তো বিশাল রাজনৈতিক দল, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল যা ইচ্ছা তাই করতে পারে না। জনগণকে সাথে নিয়ে করতে হবে, এবং আমি মনে করি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য তারা যে ডাক দিয়েছে সেটা যথার্থ, এবং ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আর কোটা আন্দোলন, এটা তো এখন আর কোটা আন্দোলন নেই, এটা এখন একটা সংস্কার আন্দোলন। কোটা আন্দোলন থেকে এটা ট্রান্সফর্ম ইন্টু সংস্কার মুভমেন্ট, রাষ্ট্র সংস্কার আন্দোলন। সুতরাং এটা শুধুমাত্র কোটা আন্দোলন করে এটার সূচনা করেছে, আন্দোলনকে বেগবান করেছে, আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে গেছে ব্যাপকভাবে। এখন এই আন্দোলনটা চলে যাচ্ছে জনগণের হাতে, এই আন্দোলনটা চলে যাচ্ছে দেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর হাতে। তারা এই দাবির সাথে অন্যান্য সব দাবিকে মিলিয়ে একাকার করে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, এবং রাষ্ট্র সংস্কার করতে হলে যেটা প্রথম এবং প্রধানত আমাদের যেটা দরকার সেটা হবে দেশে একটি নিয়মতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে স্বৈরতন্ত্র, এই সরকারের পতনে বাধ্য করা ছাড়া, গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো ছাড়া আর কোনো উপায় নেই। এবং সেটা নিয়মতান্ত্রিক গণ আন্দোলন তথা গণ অভ্যুত্থানের মাধ্যমে করতে হবে। এরপরে দেশে রাষ্ট্র কিভাবে চলবে সবকিছু তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচন কি সবাই এটাকে জাতীয় সরকার গ্রহণ করবেন, অন্য কিছু করবেন, সবকিছু। এবং তাদের প্রথম এবং অন্যতম প্রধান কাজ হবে পরবর্তী সরকারের এই যে শত শত নাগরিককে হত্যা করা হলো, দেশের সবচেয়ে কনসাস মেধাবী ছাত্রগুলোকে হত্যা করা হলো, তার সাথে তাদের অভিভাবকদেরকে, ছোট্ট স্কুল বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি, স্কুলের মেয়ে পর্যন্ত রেহাই পায়নি, তার বাসা বারান্দায় বসে দেখছিল ঘটনাগুলো, সেখানে গুলি খেলো। এই অবস্থায় এই সবের বিচার একটা বড় ধরনের এই ক্যানভাসে এই সব কিছুর নিয়ে সর্বপ্রথম এই শহীদদের সংখ্যা নির্ধারণ করতে হবে। আমি আজকে দেখলাম কোথায় সব যে ছাত্ররা দাবি তুলছে বিদেশে, যারা আন্দোলন করছে তারা দাবি তুলছে সব নাটক বাদ দিন, খুনের সংখ্যা হিসাব দিন। ঠিক এই জন্য একটা স্লোগান যে সব নাটক বাদ দিন, লাশের সংখ্যার হিসাব দিন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং লাশের সংখ্যা হিসাব দিতে হবে, এবং প্রতিটি লাশের, প্রতিটি জীবনের বিচার করতে হবে, এবং তাকে আইনের মুখ, আমরা বলছি না যে তাদেরকে যাচ্ছে তাই করুক, ম্যানহ্যান্ডেল করুক, এটা বলছি না, বলছে তাদেরকে আইনের মুখোমুখি করে তাদের পাওনা তাদেরকে দিতে হবে। সুতরাং তাদেরকে আইনের মুখোমুখি করে তাদের ন্যায্য পাওনা যেটা তারা পায় সেটা দিতে হবে, আইনগতভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এরপরে অন্য এই কোটা সংস্কার সহ অন্যান্য সমস্যা, ছাত্রদের দাবি যৌক্তিকভাবে যে ছাত্রদের যে দাবি আছে সেটাকে একটা কমিশন গঠনের মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে আবার এই কোটা সংস্কারে মনোনিবেশ করতে হবে। সুপ্রিমিয়ার কোর্ট যে রায় দিয়েছে সেটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানির মতো। উনি একটা রায়ও দিয়েছেন, আবার বলেছেনও যে সরকার পার্লামেন্ট ইচ্ছা করলে এটাকে বাড়াতে কমাতে প্রয়োজন অনুযায়ী ঠিক করতে পারবে।